আমি আজ আপনাদের শোনাবো আমার একজন খুব প্রিয় কবির কথা। তার সম্পর্কে আপনারা সকলেই জানেন, তবুও আমি যেহেতু আমার একজন তিনি প্রিয় কবি, সেই কারণে তার সম্পর্কে আমি আজ একটুখানি আপনাদের পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি তার কথা দিয়ে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। বিখ্যাত কবিতার স্রষ্টা কবি সুভাষ মুখোপাধ্যায় নিয়মিত বাড়িতে পচা মাছ আনতেন। তা নিয়েই সহধর্মিণীর সঙ্গে ঝামেলাও হতো। তিনি বলতেন, যার কাছ থেকে মাছ কিনেছেন তার বউ নিহচ্ছিল না, তাই এনেছেন, না হলে ওদের চলবে কি করে। এক নয়, একাধিক ভার জেলে গিয়েছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। স্বাধীনতার পরে এরকম ঘটনা কোনো বাঙালি কবির কপালে আর জোটেনি। পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানে গিয়েছেন। টেবিলে টেবিলে ছিল অফুরন্ত খাবার। নিজে এক টুকরো কিছু মুখে না দিলেও ঘুরে ঘুরে রুমালে তুলে নিয়েছিলেন মাছের চপ আর মাংসের টুকরো। এর কারণ একজন জিজ্ঞেস করলে উত্তরে বলেছিলেন, ওরা বসে আছে না খেয়ে, আমি বাড়িতে গেলে ওরা একটু খেতে পাবে। এই ওরা কারা? ওরা হলো ধুলো আর বালি, দুই বেড়ালের নাম। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের ছাত্র কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের নাম রেজিস্টার থেকে কেটে দিয়ে শিক্ষক মহাশয় বলেছিলেন, যাও এবার গান গেয়ে বেড়াও, আর স্কুলে আসতে হবে না। ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অধিকারী হয়েও হয়তো হেমন্ত মুখোপাধ্যায়কে মানুষ চিনতেন না যদি স্কুলের সহপাঠী কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে রেডিও স্টেশনে না নিয়ে যেতেন, যদি না তার ওপর জোর খাটিয়ে অডিশন না দেওয়াতে নিয়ে যেতেন, যদি না গান লিখে দিতেন। হেমন্ত ধরেছিলেন প্রিয় বন্ধু সুভাষকে, বললেন, এত ভালো কবিতা লিখিস, গানও নিশ্চয়ই পারবি। কবি পড়ে গেলেন বেশ বিপদে। অথচ হেমন্তকে স্কুল ফাংশনে গাইতে দেওয়া হতো না বলে তিনি প্রতিবাদ করতেন। সুভাষ অবশ্য একটু গাঁইগুঁই করেও এক ভর দুপুরে লিখলেন গান, আমার গানেতে এলো চিরন্তনী। সেই প্রথম হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন রেডিওয়ে। মানুষের সঙ্গে এই সহজ সম্পর্ক ঘুরে ফিরে এসেছে কবি সুভাষের লেখায়, কবিতায়। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পার্টি করেছেন দীর্ঘ বছর, জেলও খেটেছেন এক নয় একাধিকবার। জেলে থাকাকালীন সাধারণ দুজন বন্দী তাকে বলেছিলেন, আপনি আর লেখেন না কেন? আপনার লেখা পড়ে রাস্তায় নেমেছি, আপনার লেখা পড়েই তো জেলে এলাম। কোন কবির এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে কি? সুভাষ মুখোপাধ্যায় সাধারণ মানুষের কথাকে নিজের কবিতায় তুলে এনেছিলেন। সাধারণ মানুষের ভাষাই তার হাতে হয়ে উঠেছিল কবিতা। শুধু কবিতাই নয়, অসাধারণ গদ্য লিখেছেন, অনুবাদ করেছেন। সুভাষ জানতেন, গ্যালিলিওকে বন্দি করে রাখলেও যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারিদিকে নয়, তেমনি কবিকে এক ঘরে করে রাখলেও কবিতা ঠিক পৌঁছে যায় ঘর থেকে ঘরে। নদীতে বাঁধ দিয়ে জলস্রোত অন্য দিকে বওয়ানো যেতেও পারে, কিন্তু জলকে বরফ করে ফেলা যায় না। বলেছেন, আমাকে কেউ কবি বলুক,
আমি চাই না কাঁধে কাঁধ লাগিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি হেঁটে যাই। 1954 সাল জানুয়ারি মাস, কলকাতার সেনেট হলে কবি সম্মেলন। দরজার সামনে দাঁড়ানো ভিড়ের মধ্যে লুকিয়ে নামী কবিদের কবিতা শুনছেন। তার সেই তরুণেরও সেদিন কবিতা পড়ার কথা, কিন্তু ঠিক করে ফেলেছেন মোটেই কবিতা পড়বেন না। ও মা, সুভাষ মুখোপাধ্যায় দেখে ফেলেছেন, ইশারায় ডাকছেন। তরুণ কবি শঙ্খ ঘোষ ইশারাতেই তার সুভাষ তাকে না বললেন। কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের মতো দামালকে কি ঠেকানো সোজা? আসন ছেড়ে শঙ্খকে ধরতে তিনি এগিয়ে এসেছেন। অগত্যা শঙ্খ বেরিয়ে পড়লেন পাশের মুরলীধর সেন লেনে। শুরু হলো রোমহর্ষক লুকোচুরি খেলা, কবির পেছনে কবি, শঙ্খের পিছনে সুভাষ। কিছুটা পশ্চিমে এগিয়ে শঙ্খ দেখেন, তখনও পেছনে সুভাষদা সমানে ধাওয়া করছেন। অগত্যা আর একটু দ্রুত পা চালাতে হলো। শেষ পর্যন্ত তরুণ শঙ্খই জিতলেন, পালাতে সফল। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ আমরা কয়েকটি বছর আগে পালন করেছি। বাঙালি ভুলে যায়নি কবিকে, তবে এত কিছুর মাঝেও আক্ষেপ। এমন মানুষেরা আমাদের মধ্যে আজ কোথায়? সেই সংবেদনশীল মনন, সাধারণের জন্য চিন্তা করা মানুষ, যাদের অভাব বড্ড অনুভূত হয়। সংকলনে অরুণাভ সেন। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। কবি সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থঋণ ও তথ্যঋণ আমার স্বামী হেমন্ত। বেলা মুখোপাধ্যায়। অনুলিখন পার্থ ঘোষ, আনন্দবাজার পত্রিকা।